ভোটের সময় সব নেতারাই যেন কল্পতরু, আরো বিশেষভাবে বলতে গেলে সব নেতারাই যেন টাকার গাছ। কেন বলছি এই কথা? কারণ নেতারা যে হেলিকপ্টারে চড়ে এদিক ওদিক যাচ্ছেন, আর নেতাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে কোটি কোটি টাকা। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত, সব জায়গায় কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সেই টাকা কিভাবে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা? কেন? চপারে চড়ে যাচ্ছে, হেলিকপ্টারে চড়ে যাচ্ছে, ট্রেন বাস সব কিছুই করে চড়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কমিশন যেদিকে নজর দিচ্ছে তা হলো চপার, অর্থাৎ হেলিকপ্টার। নেতারা ভোটের সময় হেলিকপ্টারে তো চড়েনি, বিভিন্ন জায়গায় হেলিকপ্টার নিয়ে জনসভা করতে যান, বক্তব্য রাখতে যান, আর সেই হেলিকপ্টারে করেই এইবার যেন টাকা যাওয়ার খবর আসছে। কোথা থেকে কোথায় যাচ্ছে টাকা, কোথা থেকে যাচ্ছে কোথায় টাকা, সেই নিয়ে আমাদের রিসার্চ টিম রিসার্চ করেছে। তারই সঙ্গে সঙ্গে তারা খুঁজে বার করেছে কোথা থেকে কোথায় গেছে কোটি কোটি টাকা এই চপারে চড়ে। এই সমস্ত ডিটেলস যারা কিশোরলাল, তুমি যে কথাটা বলছিলে, যারা বলে না যে দেশে নাকি টাকার বড় অভাব, তাদের মুখে রীতিমতো কালি লেপে দিয়ে এখনো পর্যন্ত যে টাকার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি দেশের কোনায় কোনায়, যেদিকে তাকাবেন সেদিকে টাকা। এবং সেই টাকা কিভাবে যাচ্ছে কিভাবে আসছে জানেন? কখনো গাড়ি চেপে, কখনো চপারে চেপে, কখনো বা ট্রেনে চেপে। কোটি কোটি টাকা, দেশের কোনায় কোনায় টাকা। এবং সেই টাকা এখনো পর্যন্ত যা হিসেব, এখনো পর্যন্ত যা আসছে, 1 মার্চ থেকে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে 4150 কোটি টাকা। ভাবতে পারছেন, প্রতিদিনের হিসেব যদি করা হয় তাহলে প্রতিদিনে 100 কোটি টাকা। আর সেই জায়গা থেকে কোথায়, দেশের কোন কোনায়, কোন রাজ্যে কত কোটি টাকা উদ্ধার হলো আসুন দেখাই আপনাদের। আমরা একটু দেখাই যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভোট একেবারে দোরগোড়ায়, তখন দেশের কোন রাজ্যে কোথায় কোথায় কত কত জকেট ধন পাওয়া যাচ্ছে। দেখুন, টাকার পাহাড়ের যে গুনতি হচ্ছে, 219 কোটি টাকা কোথা থেকে? আমাদের রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে 219 কোটি টাকা এখনো পর্যন্ত 1 মার্চ থেকে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে বা উদ্ধার হয়েছে। এবার দেখুন, দিল্লিতে 236 কোটি টাকা এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। দেশের রাজধানীর পর আমরা আসি এবার পাঞ্জাবে। পাঞ্জাবে কত টাকা? 311 কোটি। টাকার পাহাড় মশাই, টাকার পাহাড়। এবার দেখুন পরের রাজ্য, পরে আমরা একটু দক্ষিণের দিকে যাই, কর্ণাটক। কর্ণাটকে 281 কোটি টাকা। 281 কোটি টাকা 1 মার্চ থেকে এখনো পর্যন্ত ভোটের আগেই উদ্ধার হয়ে গিয়েছে। এবার দেখুন এর পরের রাজ্য, রাজস্থান, মরু রাজ্য, সেখানে তো বাপরে বাপ 778 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। এটা মানে এত টাকা, তাও আমরা বলি নাকি আমাদের দেশ গরিব দেশ। গুজরাটে 605 কোটি টাকা উদ্ধার হয়েছে, গুজরাট থেকে 605 কোটি টাকা। যেটা বলছিলাম, কোনায় কোনায় টাকার পাহাড়, কোনায় কোনায় টাকা। এবার আসছি তামিলনাড়ু, 460 কোটি টাকা তামিলনাড়ু থেকে উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। আর এরপর মহারাষ্ট্রের দিকে তাকাই, 431 কোটি টাকা। কোনোটাই কিন্তু কিশোরলাল, আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনোটাই 3 অঙ্কের কম নয় কিশোরলাল। একবার ভেবে দেখো তো, এত টাকা কখনো চোখে দেখেছো? বিশাখা, তুমি বললে এই গোটা টাকা উদ্ধারের ভূগোলের কথা, কিন্তু আমি দর্শকদের শোনাবো পাটিগণিতের কথা, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে হিসেব। এই যে টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা কোন খাতে কত ব্যবহার করেছে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক নেতারা, নেত্রীরা, তাদের ফোড়েরা, সেই হিসেব দেখাই। প্রথমেই নগদ কত উদ্ধার হয়েছে। নগদ প্রায় 395 কোটি টাকা উদ্ধার করেছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, অর্থাৎ এখন পর্যন্ত গোটা দেশ থেকে ক্যাশ নগদ 395 কোটি টাকা হলো নগদের কথা। কিন্তু সোনা দানা বাদ যায় কেন? সোনা দানা দিয়েও তো ভোট কিনতে হবে, সোনা, রূপো, আরো যা যা পাওয়া যায়। প্রায় 562 কোটি টাকার সোনা রূপো উদ্ধার হয়েছে গোটা দেশ থেকে। আর এই সবও কিন্তু চপারে করে, হেলিকপ্টারে করে চড়ে বেড়াচ্ছে গোটা দেশে। কারণ হঠাৎ করে মনে হলো কোনো দলের, কোনো নেতার যে কাশ্মীরে কিছু ভোট দরকার, সোনা পাঠিয়ে দাও, এই রকম। আচ্ছা, এরপরে যে হিসাব আসছে পাটিগণিতের কথা, একদম সাধারণ পাটিগণিত। মদ কত উদ্ধার হয়েছে, যেই দিয়ে অনেক ভোট কিনে থাকেন নেতারা। প্রায় 490 কোটি টাকার মদ উদ্ধার হয়েছে গোটা দেশে, নির্বাচন কমিশন উদ্ধার করেছে। অর্থাৎ মদ খাইয়ে মাতাল করে দাও, তারপর ভোটটা তারা দিতে আসবে।
এইটাও হচ্ছে গোটা দেশে। আর চপারে করে ঘুরছেন নেতারা, আর টাকার বর্ষা হচ্ছে আকাশ থেকে। এবার আসি মাদকের কথায়, অর্থাৎ ড্রাগস। যে ড্রাগস আজকের দিনে দাঁড়িয়ে ভারতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যা। 2068 কোটি টাকার মাদক এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। আচ্ছা, এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে, নির্বাচন কমিশন উদ্ধার করেছে, স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন যে উড়ছো ওরও, নজর আছে তোমাদের দিকে, প্রত্যেক নেতার দিকে। এইবার আসি সোনা দানার কথায়। সোনা দানার কথা হচ্ছিল গতকালই বাঙালি লাইন দিয়ে বিভিন্ন দোকানে, সোনার দোকানে গিয়ে হালখাতা করেছে। বাঙালি অনেক কষ্টে টাকা জমিয়ে সোনা দানা কিনে নিজের মেয়ের বিয়ে দেয়। আপনার মামনির হয়তো বিয়ে, আপনি সোনা দানা কিছু কিনেছেন, অনেক কষ্টে রক্ত জল করে সারা বছর সারা জীবন কেটে কিছু সোনা হয়তো জোগাড় করেছেন। কিন্তু 562 কোটি টাকার যে সোনা রাজনৈতিক নেতা নেত্রীরা, বিভিন্ন দল এদিক ওদিক করছিল, যা বাজেয়াপ্ত হয়েছে, যা অত্যন্তই কম, আরো অনেক আছে বলে মনে হচ্ছে, সেই সোনা দিয়ে কি কি হতে পারত দেখুন। আমার সঙ্গে রয়েছেন একজন স্বর্ণকার। আচ্ছা, আজকে 10 গ্রাম সোনার দাম কত? 72-এর উপরে, 72,000 টাকার উপরে। মানে আমি আপনাকে এখন 72,000 টাকা যদি দেই, আপনি আমাকে 10 গ্রাম সোনা দেবেন। 10 গ্রাম। আর আমি যদি আপনাকে 500 কোটি টাকা দিই, ও তো ক্যালকুলেটর লাগবে। 1 কোটি টাকা, একের পর কটা শূন্য কোটিতে? এবার দিতে থাকুন। 1 2 3 4 5 6 কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি। এবার 1 কোটি টাকায় আজকের হিসাবে ঠিক কত কেজি বা কত গ্রাম সোনা হচ্ছে? 7200 টাকা করে গ্রাম যদি ধরে নিই, তাহলে 1388 গ্রাম। মানে 1 কেজি 388 গ্রাম সোনা। যারা দর্শক তাদের জন্য দেখাবো, 562 ইন্টু 1388, এত গ্রাম সোনা হবে তাহলে 562 কোটিতে? 780 কেজি 56 গ্রাম। 780 কেজি, 780 কেজি ধরুন। 780 কেজি। হ্যাঁ, একটা বালার ওজন কত হয়? 20 গ্রাম, 15 গ্রাম থেকে শুরু। 15 গ্রাম, 780। দেখুন তো কটা বালা হচ্ছে। 20 করেই ডিভাইডেড করছি, প্রায় 39,000, মানে 50টার মতো। 39,050টা বালা তৈরি হবে। আমরা দেখলাম যে কত সোনায় কত কি হতে পারে, সেই এই এত বিপুল সোনায় কি হতে পারে সেই দিকে আমরা তাকালাম, সেদিকে আমরা শুনলাম যে কি হচ্ছে বা কত সোনা থেকে কি কি হতে পারে সেগুলো বললেন। কিন্তু এর পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি ভোটের সময় বিভিন্ন জায়গায় নাকা চেকিং থেকে শুরু করে যাবতীয় যে নিয়ম মাফিক তল্লাশি চালানো হয়, সেই নিয়ে সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন? তারাও কি মনে করছেন যে তারা এর দ্বারা অসম্মানিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন? তাদের কি মনে হচ্ছে নাকি এই তল্লাশি, এই সিকিউরিটি চেকিং, তার জন্য তাদের কি নিজেদেরকে সন্ত্রাসবাদী মনে হচ্ছে? কি বলছেন তারা? কি গিয়ে দেখলাম জানেন, দেখাই। এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানেও চেকিং চলছে। বেশ কিছু রাজনীতিবিদরা তারা বিভিন্ন সময় বলছেন কেন করা হবে, এটা করার তো কোনো দরকার নেই, এটা নাকি তাদেরকে অসম্মানিত করা হয়। আপনি কি কোনো রকম ভাবে মনে করছেন? আপনি তো অফিসে ঢুকছেন, সিকিউরিটির জন্য এটা একদম ঠিক আমার মনে হয়। এই যে বারবার করে চেকিং হচ্ছে, সেই চেকিংটায় কি কোনো রকম ভাবে নিজেকে সন্ত্রাসবাদী মনে হচ্ছে? যে কেন শুধু শুধু চেকিং করা হবে, কোনো সন্ত্রাসবাদীকে তো চেকিং করা হয়, এটা কি সেরকম কিছু মনে হচ্ছে? কখনোই না। এটা আমাদের উচিত সবাই ওদের সাথে কোঅপারেট করা। এই চেকিংটা খুব দরকার, সেফটি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুব দরকার। এটা খুব ভালো করছে আর আমরা সবাই কোঅপারেট করছি ওদের সাথে, এবং আমাদের মনে হয় আমাদের সবার কোঅপারেট করা উচিত। এই তো আরেকজনকেও পেয়ে গিয়েছি, তিনি কি বলেন আমরা দেখতে পাচ্ছি তাকে। আমি বলতে বলতে চেকিং শুরুও হয়ে গিয়েছে, চেকিং চলছে, কি মনে হচ্ছে? এটা কি খুব অসম্মানের? এটা তো প্রত্যেক দিনই হয়, এখানে তো কোনো অসম্মানের কিছু নেই। এটা তাদের কাজ তারা করছে, আর আমাদের কাজ আমরা কোঅপারেটিভ করছি, এটা তো কোনো অসম্মানের কিছু নেই। নিজেকে কোনো রকম ভাবে খুব নেগেটিভ ক্যারেক্টার বলে মনে হয় না তো? না, একদমই না। আমাদের সিকিউরিটির জন্য এটা দরকার, একদমই দরকার এটা। এই যে আমরা দেখলাম যে তারা বলছেন যে এই সিকিউরিটি চেকিং বা নিরাপত্তাজনিত যে বন্দোবস্ত সেটা তো তাদের জন্যই, আর 5 জন সাধারণ নাগরিক তারা একথা বলছেন। সেটা গেল রাস্তায় ঘাটে, শপিং মলে, অফিসের বাইরে, অফিসে কি কি হয় তাদের, তারা সেই অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন। কিন্তু এবার আমরা আরেকটু যেগুলো হাই সিকিউরিটি জোন সেরকম জায়গায় যদি যাই বিমানবন্দরে, সেখানে আমরা জানি লাখো লাখো মানুষ প্রত্যেক দিন তারা সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে যান, কারো কোনো আপত্তি হয় না, স্বাভাবিক। কিন্তু
যদি একটু নির্দিষ্ট করে যদি বলি যে যদি কেউ চোর ডাকাত হয় তাহলে স্বাভাবিকভাবেই তাদের আপত্তি হবে। আর যদি দেখা যায় যে না, তারা কেউ চোর ডাকাত নয়, তারা একেবারে নিত্যদিন যেরকমভাবে সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে যান তারা সেরকমভাবেই যান, কারো কোনো আপত্তি হয় না, তারা সেরকমভাবে যান, তারপর নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য নির্দিষ্ট বিমান ধরেন। কিন্তু এবার একটু উল্টো করে ভাবুন তো, যদি কেউ সোনা পাচারের জন্য, যদি কেউ টাকা পাচারের জন্য বিমানবন্দরকে ব্যবহার করে, বিমানে ওঠে তার আগে যে নিরাপত্তাজনিত কঠোরতা, সেই কঠোর বন্দোবস্তর জন্য তাদের তো আপত্তি হওয়ারই কথা কি সলয়? আপত্তি হওয়ার কথা তাদেরই যাদের মনে কু আছে, অর্থাৎ যারা জানে কোথাও মাথার মধ্যে চলছে যে আমায় যদি চেক করে কিছু পাবে, কিন্তু দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাদের ক্ষেত্রে তারা তো প্রতিদিন আইন মানেন, তারা প্রতিদিন নিরাপত্তা চেকের মধ্যে দিয়ে যান। আর ভোট এসেছে, গোটা দেশের মানুষ জানে যে ভোটের সময় নিরাপত্তা বৃদ্ধি পায় এবং গোটা দেশে আরো বেশি এরকম ধরনের চেকিং চলে। মুখ্য নির্বাচন কমিশনার কি বলছেন সেটা তো শুনলাম, কিন্তু তার বলা কথার থেকে কারা আপত্তি জানাচ্ছেন, কাদের এই কথা থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে না এই কথাটা ঠিক না, আমরা কি শুনতে পেলাম, কি দেখতে পেলাম? আমরা দেখলাম যে ভোট প্রচারের চপারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার তিনি ভোট প্রচারের জন্য যাচ্ছেন, সেই চপারে যখন এসে নির্বাচন কমিশনের তরফ থেকে হোক বা যাদের তরফ থেকে, কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে হোক, তারা যখন হামলা করেছেন বলে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকে এবার পাল্টা তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঙ্কার দিচ্ছেন। কি বলছেন অভিষেক, শুনুন। আমার বলছে হেলিকপ্টারে সার্চ নিয়ে, সিজার নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা নির্বাচন কমিশন করতে পারে। আমার আপত্তি হচ্ছে যখন আপনি কিছু পাননি তখন আপনি বলছেন যে আমি হেলিকপ্টারের ট্রায়াল রানের অনুমতি দেবো, ততক্ষণ না আমার উপর থেকে ক্লিয়ারেন্স আছে। সে এখতিয়ার ইনকাম ট্যাক্সের নেই, এটা আইনত আমরা টেকাবো করি। কিন্তু আমাদের ক্যামেরার রেকর্ড যেন বলছে ঠিক উল্টো কথা। শুধু আমাদের কেন, গোটা সংবাদ মাধ্যমই সেখানে ছিল। যখন নির্বাচন কমিশনের আধিকারিকরা পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের চেক করতে, আজকে সকালেই সেখানে পৌঁছন বেহালা ফ্লাইং ক্লাবে, সেখানে পৌঁছন নির্বাচন কমিশনের আধিকারিকরা, ভেতরেই ছিল অভিষেকের হেলিকপ্টার। এর আগেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার হেলিকপ্টারে আইটি রেড হয়েছে, আইটির তরফ থেকে সেই কথা, অর্থাৎ আয়কর দপ্তরের তরফ থেকে সেই কথা নস্যাৎ করা হয়েছিল। তারপর জানা যায় নির্বাচন কমিশনের তরফ থেকে রুটিন চেক হয়েছে, এমনটাই নির্বাচন কমিশনার বলে। কিন্তু আজকে এক নজিরবিহীন ঘটনা দেখা গেল। নির্বাচন কমিশনের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, কিন্তু অভিযোগ উঠল পুলিশ নির্বাচন কমিশনের আধিকারিকদের ঢুকতেই দিল না বেহালা ফ্লাইং ক্লাবে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ভেতরেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তা চেক করার মতো সুযোগও হলো না নির্বাচন কমিশনের আধিকারিকদের, এমনটাই অভিযোগ। কি ঘটেছিল তখন? সকালবেলা প্রথম একটি টিম আসে এই গাড়িতে করে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গাড়িকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, অনুমতি নেই জানানো হয় পুলিশের তরফে। দ্বিতীয়ত পরবর্তী ক্ষেত্রে এই যারা গাড়িতে আধিকারিকরা ছিলেন, এই গাড়ির আধিকারিকরা তারা আবার কমিশনে খবর দেন, কমিশন থেকে সেকেন্ড ফ্লাইং স্কোয়াডের টিম পাঠানো হয়, যে এই গাড়ি এই মুহূর্তে আমার বাঁদিকে অবস্থান করছে, সেই গাড়িকেও ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে বেহালা ফ্লাইং ক্লাবের 500 মিটার দূরে। এবং যারা আধিকারিকরা রয়েছেন তারা বলছেন যে ভেতরে তারা ঢুকতে পারেননি, তারা হায়ার অথরিটিকে জানিয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার যে অভিযোগটা উঠে আসছে যে বেশ কিছু ক্ষেত্রে অনিয়ম রয়েছে, বেশ কিছু টাকা আদান প্রদানের বিষয়বস্তু রয়েছে, এবং গতকাল আইটি ডিপার্টমেন্ট যখন এখানে রেড করেন, যে হেলিকপ্টারে রেড করা হয়, তারপর কমিশনে তৃণমূলের তরফে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়, এবং সেই অভিযোগপত্র খতিয়ে দেখার পর কমিশনের তরফে নির্দেশ যায় যে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়েছিল সেই হেলিকপ্টার খতিয়ে দেখতে কমিশন কর্তারা তারা এসেছিলেন, তারা তাদের স্টাফকে পাঠিয়েছিলেন, ফ্লাইং স্কোয়াডের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে পাঠিয়েছিলেন। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, পুলিশের তরফে ইতিমধ্যে জানানো হচ্ছে হেলিকপ্টারটি, সংশ্লিষ্ট হেলিকপ্টারটি নাকি ফ্লাইং ক্লাবের ভেতরেই নেই, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একটা সমস্যার বাতাবরণ তৈরি হয়েছে। এদিকে অভিষেকের চপার নিয়ে বেশ চিন্তায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, যদি কোনো রকম বেআইনি কাজ নাই হয়ে থাকে, যদি কোনো রকম বেআইনি টাকা নাই থাকে, তাহলে কিসের জন্য এই রুটিন তল্লাশিতে এত গোসা মমতা বন্দ্যোপাধ্যায়? পাল্টা মমতাকে বিঁধতে ছাড়ছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? যে এবারে স্পেশালি
রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের আইন আলাদা হতে পারে না, এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। ইন্ডি জোট হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, ধুলোয় লুটোপুটি খাচ্ছে, ইন্ডি জোটের কোনো দেখা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছেন, কংগ্রেস একদিকে, তৃণমূল একদিকে, কিন্তু কোথাও যেন ভোটের বেলা জোটের বেলা একসঙ্গে না হলেও নোটের বেলা কোথাও যেন একই সুর। অর্থাৎ কি, হেলিকপ্টারে করে নোট এদিক ওদিক পাচার যাতে না হয় সেই দিকে নজর রাখছে নির্বাচন কমিশন, তাই তারা রুটিন তল্লাশি করছে। রুটিন তল্লাশি হয়েছে প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে, দ্বিতীয়ত রাহুল গান্ধীর চপারেও আজকে রুটিন তল্লাশি হয়েছে। দু তরফ থেকেই, দু দিক থেকেই দুই দলই একই কথা বলছে যে শুধু আমাদের কেন, অন্য দল না কেন, বিজেপি না কেন। যদি রুটিন চেক আপ হয় তাহলে কি সমস্যা সেই উত্তর কিন্তু তারা দিচ্ছেন না। বিজেপি বলছে জোটের বেলা একসাথে নেই, কিন্তু নোটের বেলা একই সঙ্গে কাজ করছে এরা। বাংলায় একটা প্রবাদ আছে, সব শেয়ালের একরা। আবার একটা প্রবাদ আছে, চোরে চোরে মাস্তুতো ভাই। তার সবচেয়ে বড় উদাহরণ এটা। রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে জোট নেই কে বলল? দুজনেই তো পরিবারবাদের থেকে প্রোডাক্ট, তো দুজনের মধ্যে মিল নেই কে বলল? এবং দুজনেই দুটি ক্ষেত্রে দুর্নীতিতে অভিযুক্ত। একজন এই মুহূর্তে বেলে আছেন, আর একজন মাঝে মধ্যে সুরক্ষা কবচ চান। মিল প্রচুর। এবং কি কারণে আইটি যারা রয়েছেন তারা তদন্ত করেছেন, কেন তারা তল্লাশি করেছেন, সেই জবাব তারা দেবেন। কিন্তু কারণ তো আছে, আগুন কোথাও না কোথাও থাকবে, নাহলে ধোঁয়া তো ছড়ায় না। আবার ধোঁয়া মানে আবার রচনা ব্যানার্জি ধোঁয়া ভেবে নেবেন না প্লিজ। হ্যাঁ, রাহুল গান্ধীর হেলিকপ্টারেও আজকে তল্লাশি চলে। রুটিন তল্লাশি। রাহুল গান্ধী যাচ্ছিলেন ওয়ানাডে, অর্থাৎ কেরালায় নিজের কেন্দ্রে, তার আগে তামিলনাড়ুতে তার হেলিকপ্টার অবতরণ করে এবং তিনি গাড়িতে ওঠার পরেই তার হেলিকপ্টারে তল্লাশি চলে। সেই তল্লাশির পর কংগ্রেস না বলতে পারছে যে কেন হলো তল্লাশি, কারণ তাই বললে মনে হবে রান্নাঘরে কে, আমি তো কলা খাইনি, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আবার অন্যদিকে কংগ্রেস এটাও বলতে পারছে না যে না না তল্লাশি হোক, খুব ভালো হয়েছে, কারণ কংগ্রেস মনে করছে তাই যদি তারা বলে তাহলে এরকম তল্লাশি তো আরো বেড়ে যাবে। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, ব্যালেন্স করে শুনুন। হেলিকপ্টার চেক ইন মহা অপরাধ নয়, আমাদের গাড়িও চেক হয়। না না, রাহুল গান্ধী কেন, যে কোনো গান্ধী হতে পারে, মোদিরও করা উচিত। শুধু রাহুল গান্ধী কেন? এর আগে আমি দিল্লি থেকে এসেছি, ট্রেনে ওঠার আগে ব্যাগ চেক হয়েছে, নামার পর চেক হয়েছে। তো পুলিশ, নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার, টাকা আছে, ড্রাগ আছে, মদ আছে, দেখে নিতে পারে। কিন্তু পাশাপাশি মোদি এবং বিজেপির হেলিকপ্টার সেগুলোকেও দেখা উচিত, একতরফা হওয়াটা উচিত না। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে চপারে, কপ্টারে কোথাও গিয়ে যে কোনো কিছু নিয়ে তল্লাশি হোক, কোনো রকম রুটিন তল্লাশি হোক, সেটা নেতারা বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে রাজনীতির কারবারিরা তা একেবারেই চাইছেন না কিশলয়। তারা চাইছেন না, কিন্তু দায় কি এড়ানো যায়? যে 4,000 কোটি টাকা, প্রায় 5,000 কোটি টাকা উদ্ধার হলো গোটা দেশে, সেখানে কোনো নেতার কারুর কোনো রোল নেই, সেই দায় কি এড়ানো যায়? ঠিক এই জায়গা থেকেই তো তুমি যেটা বলছিলে না, যে যেন সাপের ছুঁচো গেলা অবস্থা, তারা কিছু উগড়ে দিতেও পারছেন না, আবার খেতেও পারছেন না। আর সেই জায়গা থেকেই তো এই মার্কাটারি অবস্থা, যে কোন দিকে যাবেন তারা, সত্যিটাকে কি করে লুকোবেন, কোন দিকে যাবেন তারা, সত্যি কিভাবে লুকোবেন? কারণ সত্য হলো এত টাকা উদ্ধার হয়েছে এবং নির্বাচন কমিশন নজর রাখছে। কিন্তু আমরা যে প্রশ্ন দিয়ে শেষ করছি, দায় কি এড়াতে পারবেন নেতারা? আজকে বাংলা প্রাইম টাইম এই পর্যন্ত।